আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মেঘলা মধ্যাহ্ন, একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী ছেয়ে আছে অন্তরিক্ষে। ছাইরঙ্গা বেশভূষা জানান দিচ্ছে অন্তরিক্ষের মানচিত্র উদাসীন, গুমট কালোর অধিপত্য বাড়ছে। পশ্চিম দিগন্তে কালো নিরোধ বাহনের বিস্তার চলছে সেই ভোর থেকেই। ধরিত্রীর যেন এমন গুমন ভাবটা জানান দিচ্ছে ভারী বর্ষণ হবে আজ। বাম পাশের শাড়ির আঁচলটা বাতাসে উঠছে, কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া এলোকেশগুলো অবাধ্য হয়ে চোখে মুখে এসে লুটিয়ে পড়ছে। ভেজা চুলের ডগা থেকে বিন্দু বিন্দু জল ফ্লোরে গড়িয়ে পড়ে অনেকটাই ভিজে গেছে। পিঠের অংশের ব্লাউজটাও ভিজে গেল। গোসল করে বারান্দায় এসে দাঁড়িয়েছে চৈতি। নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্য গগনে। রুমের ভেতর থেকে সেই কখন একটা কথাই ভেসে আসছে, চৈতি ভেতরে আসো, এখনই বাহিরে ঝড় শুরু হয়ে যাবে। সেই ডাক কর্ণকুহরে পৌঁছালেও আগ্রহ দেখায়নি সে। আগের মতোই আকাশের দিকে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বার কয়েক ডাকার পরও চৈতির কোনো সাড়া না পেয়ে রুম থেকে বারান্দার দিকে এগিয়ে যায় প্রহন। বারান্দার দরজার সামনে এসে চৈতির ভেজা চুলের দিকে চোখ পড়তেই আবারও রুমে ফিরে যায় সে। সোফার উপরে রাখা তোয়ালে নিয়ে আবারও চৈতির কাছে চলে গেল। পেছন থেকে চৈতির চুল মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল, বড্ড ওগোছালো হয়ে গেছো, গোসলের পর চুল মুছনি কেন? পরিবেশ দেখছো, ঠান্ডা লেগে যাবে তো। প্রহনের কথা শুনে নড়াচড়ে উঠলো চৈতি, তারপর বলল, এত নড়ছো কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো। গম্ভীর গলায় বলা বারণ সুরে চুপ করে দাঁড়িয়ে রইল চৈতি। প্রহন এক মনে চুলের পানি মুছিয়ে দিল। আকাশের দিকে মুখ করে গিয়ে দাঁড়ালো প্রহন। উচ্চতায় মেয়েটা তার কাঁধ পর্যন্ত হয়। বলিষ্ঠ দেহের লম্বা শ্যামবর্ণের মানবের পাশে চিকন শরীরের মাঝারি উচ্চতার ফর্সা বর্ণের মানবীকে মানিয়েছে দারুণ। মিসেস ইয়াসমিনের কথা রাখতে গোলাপি রঙের শাড়ি পরেছে আজ। হাতে সোনার চিকন দুটো চুড়িও পরেছে। গলায় অসাধারণ একটা সোনার মালা, কানের কাছে ছোট ছোট দুল, বাম পাশের নাকে ছোট্ট একটা ফুল। সদ্য গোছল করে আসা রমণীকে এমন সাধারণ সাজে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। সিক্ত অনুভূতি এসে করা নাড়ছে বা পাশের চিত্তে। বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারলো না প্রহন। শত জনম চেয়ে থাকলেও তার তৃষ্ণা মিটবে না। চৈতিকে নিষ্প্রাণ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুযুগল কুঁচকে গেল প্রহনের। অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে চৈতি, মন খারাপ? চৈতি তাকালো না প্রহনের দিকে। প্রহন কোনো উত্তর না পেয়ে চৈতির দুই কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিতেই ছিটকে সরে গেল চৈতি। নিষেধাজ্ঞা জারি করে উত্তেজিত গলায় বলে উঠল, আমাকে ছুবেন না, দূরে থাকুন, দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। চৈতির এমন ব্যবহারে হতভম্ব প্রহন। প্রশ্নসূচক দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়ে আছে সে। চৈতি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে আর ত্যাগ করছে। শরীরও কাঁপছে মেয়েটার। চৈতির এমন অবস্থা দেখে প্রহন বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে চৈতি, বলো আমাকে, এমন করছো কেন? প্রহনের কথায় প্রত্যুত্তর করলো না চৈতি, সেখান থেকে ছুটে চলে গেল। চৈতির পেছন পেছন যেতে লাগলে ফ্লোরের পানিতে পা পিছলে যায় প্রহনের। পরে যেতে যেতে নিজেকে সামনে নিয়ে দ্রুত পায়ের রুমের দিকে চলে গেল। রুমে এসে চৈতিকে পেল না প্রহন। রুম থেকে বেরিয়ে মিসেস ইয়াসমিনের কাছে যাওয়ার সময় পথ আটকে দাঁড়ায় মুহিত। প্রহনকে দেখে হাসি মুখে বলল, রোমান্টিক ওয়েদার ব্রো, বউয়ের সাথে রোমান্স না করে এত বেকুল হয়ে কোথায় যাস? মুহিতের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। মুহিতের কাঁধে হাত রেখে নিস্তেজ কণ্ঠে বলল, আমি করব বউয়ের সাথে রোমান্স? এত ভালো সৌভাগ্যবান মানুষ আমি না। সামান্য কাঁধ ধরতেই বউ আমার পলাতক। প্রহনের কথা শুনে হু হু করে হেসে উঠল মোহিত। হাসি যেন থামছেই না। প্রহন যেন তাকে খুব মজার কোনো কথা বলেছে। মোহিতকে এমন করে হাসতে দেখে বিরক্ত হলো প্রহন। মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ বের করে বলল, থাক তুই, আমি চৈতিকে খুঁজে আসি। মোহিত বলল, চৈতি? বাহ, সুন্দর নাম তো, কিন্তু আমি তো তোর বউকে এখনো দেখলাম না। প্রহন এক পলক মোহিতের দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। রান্নাঘর থেকে বাসন কোসনের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। প্রহন সেদিকে এগিয়ে গেল। মিসেস ইয়াসমিন দুপুরের খাবার জন্য সবকিছু তৈরি করেছেন। ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তেই উত্তেজিত মন শান্ত হলো। গোলাপি রঙের শাড়ির আঁচলটা মাথায় ঘুমটা দিয়ে টেবিলের উপর কোণে রেখে গালে হাত রেখে বসে আছে চৈতি। জল ভর্তি সামনের কাচের গ্লাসের দিকে নিবদ্ধ দৃষ্টি। তার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো প্রহন। মিসেস ইয়াসমিন তরকারির বাটি নিয়ে এসে রাখছেন আর ওদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। প্রহন চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে বলল, চৈতি কি হয়েছে তোমার, বলো আমাকে, মন খারাপ করে বসে আছো কেন তুমি? মিসেস ইয়াসমিন বলল, প্রহন খারাপ মন রুমে গিয়ে ভালো করো, এখন তোমার আব্বু আর মোহিতকে ডাকো, খাবার খেতে যেতে বলো। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে বসলেন। চৈতির ডান হাতটা নিজের হাতে নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। মিসেস ইয়াসমিনের চোখের দিকে তাকিয়ে চৈতি বুঝতে পারলো মিসেস ইয়াসমিন কি বলবেন তাকে। মিসেস ইয়াসমিন বললেন, কি হয়েছে, মন খারাপ কেন? প্রহন বকেছে। মিসেস ইয়াসমিনকে কি করে বলবে তার বুকের ভেতর বয়ে যাওয়া ঝড়ের কথা, ভেবে পাচ্ছে না সে। সকালে প্রহনের বলা কথাটাই যে মন খারাপের কারণ, লজ্জাজনক কথা। ছেলের বউ হয়ে শাশুড়িকে সেই কথাটা বলা উচিত হবে না। সে যতই ফ্রি মাইন্ডের হোক না কেন, কথাটা মজার ছলে বলা হলেও সেই কথার গভীরতা না বোঝার মতন এতটাও অবুঝ না চৈতি। প্রহনের মজার ছলে বলা কথাটা শুনে মনে দাগ কেটে গেছে যে। মিসেস ইয়াসমিনকে বুঝ দেওয়ার জন্য চৈতি বলে উঠল, এমনিতেই ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে, আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন তার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, বুকা মেয়ে, এই জন্য এমন মন খারাপ
করতে হয়? আমরা সবাই আজ যাবো তো তোদের বাড়িতে, সকালে তোর আব্বু ফোন করে দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে যেতে। আর এদিকে খাবার টেবিলে মোহিতকে চৈতির দিকে ডেব ডেব করে তাকিয়ে থাকতে দেখে রেগে গেল প্রহন। পা দিয়ে মোহিতের পায়ের উপর পা দিয়ে দাঁত টেপে বলল, খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে চলে যা। প্রহনের এহেন কথায় ঘাবড়ে গেল মোহিত, চৈতির দিক থেকে চোখ সরিয়ে নিল। মোহিতের এমন করে তাকিয়ে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল চৈতির। দ্রুত খাবার শেষ করে সেখান থেকে সরে পড়ল সে। প্রহন মুচকি হাসলো। আর এদিকে মিসেস ইয়াসমিন বলল, মোহিত আমরা একটু বাইরে যাব, তুমি কি যাবে আমাদের সাথে? মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলে উঠল, আন্টি আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সাথে ঘুরতে যেতেই পারি। প্রহন বলল, না মোহিত তো আমাদের সাথে যাবে না, ও তো বাড়িতে ফিরে যাবে। মায়ের কাছে আস্তে আস্তে কথাটা বলে উঠল প্রহন। মোহিতের হাসি মুখ চুপসে গেল নিমিষেই। ইয়াসমিন বলল, কেন প্রহন? প্রহন বলল, আসলে আম্মু ওর মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন, একটু আগেই ফোন করলো আন্টি, মোহিতকে পাঠিয়ে দিতে বললেন। মিসেস ইয়াসমিন বললেন, আল্লাহ সে কি মোহিত, তোমার আম্মু তো অসুস্থ বাবা, মায়ের কাছে যেতে হবে তো। মোহিত প্রহনের দিকে তাকালো। প্রহন চোখ ছোট ছোট করে দাঁত চেপে মোহিতের দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে ফেললো মোহিত। প্রহন তাড়া দিয়ে বলল, দোস্ত জলদি বের হ, বাইরের অবস্থা ভালো না, ঝুম বৃষ্টি নামতে পারে। মোহিতকে নিয়ে গেস্ট রুমে চলে গেল প্রহন। মোহিত ব্যাগ কাঁধে নিতে নিতে প্রহনের উদ্দেশ্যে বলে উঠলো, তোর বইয়ের দিকে তাকালে কি ফুসকা পড়বে গায়ে, যার জন্য মিথ্যা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? প্রহন কোনো ভনিতা না করে বলে দিল, তোকে আমার সুবিধা লাগছে না, চলে যা আমাদের বাড়ি থেকে। প্রহনের এমন কথায় অপমান বোধ করলো মোহিত। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে ফিরে প্রহনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ইউর ওয়াইফ ইজ সো হট। মোহিতের এমন কথায় প্রহনের রক্ত চড়ে গেল মাথায়, কপালে রগগুলো ফুলে উঠল রাগে। পেছন থেকে মোহিতের শার্টের কলার চেপে ধরে কাছে টেনে এনে ঠাস করে একটা চোর বসিয়ে দিল মোহিতের বাগালে। রেগে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ, আমার চৈতিকে এত বাজে উক্তি করার সাহস পাস কই থেকে, একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। প্রহনের গলার আওয়াজ পেয়ে সবাই ততক্ষণে গেস্ট রুমে এসে হাজির। মোহিতের শার্টের কলার চেপে ধরে প্রহনকে রেগে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। প্রহনের এত রাগ আজ প্রথম দেখছে সে। মোহিত প্রহনের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত, আমি তো তোকে জেলাস করানোর জন্য অমন করে বলেছি, কিন্তু তুই এতটা রেগে যাবে আমি বুঝতে পারিনি। মিসেস ইয়াসমিন প্রহনের হাত থেকে মোহিতের শার্টের কলার ছাড়িয়ে দূরে সরিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোদের? প্রহন রাগে গোজগোজ করছে। রেদওয়ান চৌধুরী মোহিতের কাছে গিয়ে শার্ট ঠিক করে দিয়ে বললেন, কি হয়েছে মোহিত, প্রহনে তো রেগে আছে কেন? রেদওয়ান চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রহন বলে ওঠে, কারণ ও চৈতিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রহনের কথা শুনে কেঁপে উঠল চৈতি। বাজে মন্তব্য মানে? মনে মনে ভাবলো সে, রিফাত যেমন বাজে কথা বলতো সেরকম কিছু কি? প্রশ্নসূচক দৃষ্টিতে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টি মোহিতের দিকে, তার দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠল, এখানে কি করছো তুমি, রুমে যাও বলছি। প্রহনের চিৎকারে ঘাবড়ে গেল চৈতি। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল সে। মিসেস ইয়াসমিন প্রহনের কাছে গিয়ে বললেন, কি বলেছে মোহিত? মোহিত বলল, আন্টি আমি তো প্রহনকে জেলাস করানোর জন্য বলেছিলাম, কিন্তু ও যে এত রেগে যাবে বুঝিনি, বুঝলে এমন আর কখনোই বলতাম না। মিসেস ইয়াসমিন বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি মোহিত, প্রহনকে জিজ্ঞেস করেছি, তাই আমি মনে করি আমার প্রশ্নের উত্তর প্রহনেরই দেওয়া উচিত। প্রহন বলল, কি বলেছে জানো, আমার বউ নাকি অনেক হট, নজর খারাপ হয়ে গেছে ওর। প্রহনের বলা কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী। তারপর বললেন, ছি মোহিত, তোমার কাছ থেকে এটা আশা করিনি। চৈতি তোমার বন্ধুর বউ, মেয়েটা অনেক ছোট তোমাদের চেয়ে, ছোট বোন হয় তোমার, তাকে নিয়ে এমন কথা, ছি ছি ছি। মোহিত বলল, আন্টি আমি তো শুধু জেলাস। মোহিতের পুরো কথা শেষ করতে না দিয়ে মিসেস ইয়াসমিন বলে উঠলেন, এটা কোন ধরনের জেলাস করানোর উপায় বলো আমাকে? তোমার যদি প্রহনকে জেলাস করতেই হবে তাহলে অন্যভাবেও তো করতে পারতে, এমন কথা বলে শুধু শুধু সবার চোখে নিজেকে খারাপ প্রমাণ করার কি দরকার ছিল? আচ্ছা সবকিছু বাদ দিলাম, আজ যদি চৈতি তোমার বোন হতো তাহলে কি এমন করে বলতে পারতে? মিসেস ইয়াসমিনের প্রশ্নের উত্তর নেই মোহিতের কাছে, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রহন বলল, মা ওকে চলে যেতে বলো, আমার আগের ফ্রেন্ড মোহিত আর এই মোহিতের মতো আকাশ পাতাল তফাৎ। আগের মোহিত মেয়েদের সম্মান করতে জানতো, কিন্তু এই মোহিত জানে না। মোহিত বলল, দেখ দোস্ত আমি মজার ছলে বলেছি, তুই কেন এত সিরিয়াসলি নিলি? প্রহন বলল, আজ যদি তোর পছন্দের মানুষটিকে আমি কিংবা অন্য কেউ এমন করে কথা বলতো তোর কি রাগ হতো না? যাই হোক আমার মেজাজ আর খারাপ করিস না, তুই চলে যা, যেদিন আবার আগের সেই মোহিত হতে পারবি সেদিন আমার সামনে এসে দাঁড়াবি, এর আগে না। আর এদিকে প্রকৃতি তখন বৃষ্টিতে ভিজতে ব্যস্ত, চারিদিকে ঝাপসা হয়ে গেছে। বেলকনির গ্রিলের উপর একটা চড়ুই পাখি আধভেজা হয়ে ঠোঁট দিয়ে পলক খুঁটছে। বৃষ্টি পড়ার শব্দ স্পষ্ট, বৃষ্টি ছিটকে পড়া পানিতে বেলকনিতে ফ্লোর ভিজে একাকার, একটা হাত বৃষ্টির পানিতে ভিজতে ব্যস্ত। রুম থেকে কেউ একজন ঘুমন্ত কণ্ঠে বারবার বলে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবে, রুমে আসো চৈতি, বৃষ্টির পানি সয় না তোমাকে, আসো বলছি। কে শুনে কার কথা? চৈতি তো আপন খেয়ালে বৃষ্টি উপভোগ করছে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখে মুখে পানির ছিটা পড়লে চোখ কুচকে ফেলে সে, কি এক সুন্দর অনুভূতি। শোয়া থেকে উঠে বসে প্রহন, নিজে গিয়ে না আনলে মেয়েটা আসবে না, বড্ড বেশি সাহস বেড়েছে, একদমই কথা শুনতে চায় না। বেলকনি থেকে হাসির শব্দ শুনতে পাচ্ছে প্রহন, চৈতি হাসছে একা একা নিজের সাথে। প্রহন বলল, তুমি আমার একটা কথাও শোনো না চৈতি, তোমাকে বলেছি না রুমে আসতে। প্রহনকে বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। প্রহনের হাত ধরে বলল, চলুন না আজ বৃষ্টিতে ভিজি।
প্রহন বলল, মায়ের চিনো? সেবার কেমন জ্বর উঠেছিল মনে নাই? বৃষ্টিতে ভেজার দরকার নেই। প্রহনের কথা শুনলো না চৈতি, আবারও চলে গেল বৃষ্টির পানি চুতে। সেই 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তার মনে যে শূন্যতা ভাসছে, হাত পা ছুটতে ছুটতে বলল, আরে আপনি আমাকে কুলে নিলেন কেন? ছাড়ুন বলছি। প্রহন চৈতির কথার উত্তরে বলে উঠল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এতবার বললাম, রুমের ভেতরে তো এলে না, তাই বাধ্য হয়ে তোমাকে কুলে নিয়ে যেতে হচ্ছে। রুমের ভেতর নিয়ে এসে চৈতিকে বিছানার উপর বসিয়ে দিল প্রহন। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, একটা মানুষ এত চিকন হয়? 40 কেজি ওজনেরও তো হবে না তুমি। চৈতি এবার ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি আমায় শুধু শুধু নিয়ে আসলেন কেন? প্রহন বলল, ওখানে দাঁড়িয়ে থাকতে হবেই বা কেন? চৈতি বলল, আমার ভালো লাগে বৃষ্টি দেখতে, ভিজতেও তো দিবেন না, তাই বলে কি দেখতেও দিবেন না? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।